শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি এই শীতের সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠেই প্রচুর প্রচুর কাজ, সব কিছুই শেয়ার করব, অবশ্যই পাশে থেকো। নিজের ঘর গোছানো, রান্না করা, কাঠকুটো মেলা, জামা কাপড় কাচা, প্রচুর রকমের কাজ থাকে। সব কিছুই শেয়ার করব, অবশ্যই পাশে থেকো। আশা করছি ভিডিওটি জুড়ে পাশে থাকলে তোমাদের অনেক ভালো লাগবে। এক গামলা জামা কাপড় নিয়ে এসে সাইডে রেখেছি, ওগুলোকে আমি কাচা ধোয়া করে নেব। তার আগে ভাবলাম এই সোনা রোদ্রে বসে বসে একটুখানি বাসনগুলো মেজে গাটা গরম করে নিই। আর বাইরে বেরিয়ে এখন যখন গায়ে হালকা রোদ্দুর লাগছে, শীতটা কিন্তু খুব কমই লাগছে। অনেক ভালো লাগে জানো তো, ফাঁকা জায়গায় একটু রোদ্দুর পাবো, সেখানে বসে কাজ করব, তো সেই আর কি। দেখো প্রত্যেকটা বাসন তো মেজে নিয়েছি, সুন্দর করে ধুয়ে এখন রেখে দেব। অনেকেই জিজ্ঞাসা করো, দিদি তোমরা কাঁসার থালায় ভাত খাও? তো আমি খাই না, আমি আগে খেতাম, এখন আমি এমনি স্টিলের থালায় খাই। আর আমার হাজব্যান্ড কিন্তু কাঁসার থালাই খায়। তো আমার হাজব্যান্ড যেহেতু আগে প্রচুর রোগা ছিল, আমাদের যখন বিয়ে হয়েছিল প্রচণ্ড রোগা ছিল, তো একজন বলেছিল কাঁসার থালা গিলাসে খাওয়া দাওয়া করতে, তাহলে নাকি শরীর স্বাস্থ্য অনেকটা ভালো হয়ে যাবে। আর এখন কিন্তু ভালো হয়েছে, জানি না কেন হয়েছে, কিন্তু ও তো বলে কাঁসার থালার অনেক গুণ আছে। যাই হোক, অনেকের কাছ থেকে শোনা কথা, জানি না এটা ঠিক হয় কি না। তো দেখো এদিকে এখন এক গামলা জামা কাপড় ভর্তি, এগুলোকে একটু সার্ফ দিয়ে চটকে নেব। আর তার সঙ্গে এর মধ্যে একটু গন্ধ হওয়ার জন্য একটু বুলেন্স দিয়ে দিলাম। তো যাই হোক, সুন্দর করে জামা কাপড়গুলো মাখিয়ে দেব। আর বাচ্চা কাচ্চার জামা কাপড়ে কিন্তু একটু বুলেন্স দিলে সুন্দর গন্ধ হয়। তো দেখো এখন ঈশার সোয়েটারটাও খুলে নিলাম, যেটা গায়ে ছিল আর কি। এখন কিন্তু ঠান্ডাটা অতটাও বেশি লাগছে না। আমাদের এখানে কি জানো তো, ওই বলতে পারো 6টা 7টা পর্যন্ত ভালোই ঠান্ডা লাগে। আর যেই না একটু রৌদ্র ওঠা শুরু হয়, তখন থেকে কিন্তু ঠান্ডাটা একদম কমে যায়। তো ঈশার সোয়েটারটাও মাখিয়ে দিলাম। অনেক দিন ধরে অনেক বোনেরা প্রশ্ন করছো যে তোমার যে গ্যাসের ওভেনটা ছিল, কাচের ওভেনটা, সেটা কি করেছো? ওই ওভেনটা কিন্তু একটা বার্নার ভেঙে গেছে, যার কারণে ওটা সরিয়ে আমার আগের যে পুরনো স্টিলের যেটা ছিল, তো ওই গ্যাস ওভেনটা আমি ব্যবহার করছি। তো কি জানো তো, অনেক শখের জিনিস ছিল, তো ঠিক করে আর বাজারেও যাওয়া হচ্ছে না, ঠিকও করতে দেওয়া হচ্ছে না। হাজব্যান্ডকে কবে থেকে বলছি, তো নিয়ে যাই করে, ঠিকভাবে আর সময় পাই না। তো দেখা যাক, অনেকগুলো জিনিস এরকম আমার খারাপ হয়ে পড়ে আছে ঘরে, ঠিকই করে ওঠা হচ্ছে না। আমার সেলাই মেশিন, আমার গ্যাস ওভেন, আমার ওয়াশিং মেশিন, এই কটা জিনিস আর কি। ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে নেই, খারাপ বলবো না, একটু সমস্যা হচ্ছে, তো তার জন্য মিস্ত্রি এনে দেখাতে হবে। অনেক কটা কাজ জমে গেছে, দেখা যাক কবে করে দেয়। তো এইবার একটু ইচ্ছে আছে, যেহেতু এই শুকনোর সময়টা আমাদের বাড়িটায় একটু সুন্দর চলাফেরা করা যায়। বর্ষাকালে তোমরা যারা আমার নিয়তন ভ্লগ দেখে থাকো, নিশ্চয় জানো আমাদের বাড়িতে থাকা কতটা কষ্টকর ব্যাপার। বর্ষাকালে না আমার মেয়ে স্কুলেও ঠিক করে যেতে পারে না, রাস্তা পুরো হাঁটু পর্যন্ত ডুবে থাকে, আর কোনটা বিল কোনটা রাস্তা চেনাই যায় না। আর এত অসুবিধা হয়, ধরো একটা বুট জুতো পরা, মোজা পরা, কিছুই পরে যেতে পারে না। তারপরে ওদের স্কার্টের নিচে ফুল প্যান্ট পরতে হয়, সেটাও পরতে পারে না। সব কিছুই রাস্তার ধারের ঘরে রেখে আসে, তো ওখান থেকে পরে তারপরে তাই যায়ও। এরকম একটা কষ্টকর ব্যাপার রাস্তার। তো ভাবছি এবার একটু মাটি তুলে নেব, পুকুরটা কাটিয়ে সুন্দর করে মাটি তুলে উঠোনে ফেলে নেব। একটু তো খরচা ব্যয়বহুল্য আছে, তারপরে দেখি, ইচ্ছে তো আছে করে নিতে পারি কি। দেখো অনেকগুলো জামা কাপড় তো কাচা ধোয়া করলাম, সেগুলোকে ছাদে দিতে হবে। আর এখন এই যে গাঁদা ফুল গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি। আর এই গাঁদা ফুল গাছগুলো একদম ছোট্ট ছোট্ট এনেছিলাম, মাটিতে দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর মাথা ছাড়া দিয়ে উঠছে। আর ঈশাই বড় উঠোন পেয়ে এত সুন্দর খেলা করে, যেটা বর্ষাকালে করতে পারে না, সব সময় ঘরের মধ্যেই থাকতে হয়। আর এই যে শীতের সময়টায় বাচ্চারা কিন্তু খেলাধুলো করেও প্রচণ্ড আনন্দ পায়। তো চলে আসলাম আমার এই যে মাটির যে রান্নাঘরটা সেখানটায়। এখানে যে যে বাসনগুলো আমার মাটির রান্নাঘরে প্রয়োজন, সেগুলো এখানে রেখে দেব। আর বাদবাকি থালা টালা যেগুলো দরকার ওই রান্নাঘরটায় উপর করে দিয়ে আসলাম। তো অনেকটা ভালো হয়েছে ওই টেবিলটা বার করে দিয়ে। এখন আমি উনানে রান্না করা বাসনপত্রগুলো এখানটায় রাখতে পারছি, আর যেগুলো ঘরে রান্না করি আর কি সেগুলো ঘরে রাখতে পারছি। আমাদের কিন্তু বাসন কোসনের উরকুন হয় না, আমরা মেয়েরা যতই বাসন দেখি ততই নিতে ইচ্ছে করে।
আজ জানো তো আমাদের বাড়িতে 20 টাকার বাসনের সেল দিতে এসেছিল। বাসন বলবো না আর কি, প্লাস্টিকের বিভিন্ন রকম জিনিসপত্র, 3 পিস 20 টাকা। তো জিনিসপত্রগুলো দেখে এত নিতে ইচ্ছে হচ্ছিল, যেমন ধরো ঢাকা দেওয়ার ঝুড়ি, তারপরে সবজি কেটে রাখা ঝুড়ি, ব্রাশের খাপ, সাবানের বাক্স, তারপরে অনেক রকমের এরকম জিনিস, পা ডলা যে প্লাস্টিকের যেগুলো হয় না, এরকম ধরনের প্রচুর প্রচুর রকমের জিনিস ছিল। ইচ্ছে হচ্ছিল নেই, কিন্তু আমার যে ঝুড়িটা জিনিসপত্র রাখার একদম ভর্তি হয়ে আছে। তারপরেও 3 পিস 20 টাকা দিয়ে নিয়েছিলাম। অনেক রকমের জিনিস ছিল, ইচ্ছে থেকেও রাখার যে জায়গা নেই, ওই কারণে কিন্তু নিতে পারিনি। দেখো এখন উনানটা লেপে দিলাম আর হাতটা ধুয়ে চলে এসেছি ঘরের কাজে। বাইরের কাজ মোটামুটি কমপ্লিট করলাম। আর আজ না আমি আর উঠোনটাকে ঝাড়ু দেইনি, কারণ কাল যেহেতু বিকালবেলা ঝাড় দিয়েছিলাম একবার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর ওই কারণে চলে আসলাম ঘরে। আজ আমি কাজগুলো একটু হালকা করে করব, কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিপাটি করেই করব। আর এই সাদা বিছনার চাদরটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়, যার কারণে এর ওপরে একটা হলুদ বেডশিটও আমি দিয়ে দিয়েছি। তো এর কারণে একটু সাদা বেডশিটটা কম নোংরা হয়। বাচ্চা কাচ্চার বাড়ি তো সাদা বেডশিট কিন্তু খুব সুন্দর করে রাখতে হয়। তো এখানে মেয়ের একটা যে কার্পেট পাতা ছিল নিচে, যেহেতু রোজ পেতে দিই, সেটাকে তুলে নিলাম। আর দেখো হলুদ কালারের বেডশিটটা দেওয়ার কারণে বেডশিটটা কিন্তু অতটাও বেশি দেখা যাচ্ছে না। তো জানলা টালনাগুলো খুলে দেওয়ার পরে এত বেশি রোদ্দুর ঢোকে ঘরে, কি বলবো। খানিকক্ষণ বাদ থেকে একদম এই পাশটা রোদ্দুর আসে, অনেক ভালো লাগে। একটা জিনিস কি জানো তো, আমাদের ঘরটা যেহেতু উল্টো করে করা, এই দিকটায় মুখ দেওয়া, মুখ যদি আমাদের এই পেছন দিকের এই জানলার দিক করে দেওয়া থাকতো, সারা শীতকাল কিন্তু রোদ্দুর পাওয়া যেত। তো ঘরটা উল্টো করে করা ছিল, ওই দিকটায় যেহেতু বাগান সাইড, তো ওই দিকটায় পেছন দেওয়া হয়েছিল, তা নয় অনেক ভালো হতো। ইউটিউবের টাকায় সন্ধ্যাবেলা কিন্তু অনেক জিনিসপত্র কিনলাম, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তো যাই হোক, যেহেতু আমি ইউটিউব থেকে ইনকাম পাই বলে কিন্তু সংসারে এই সকল দিকগুলো আমি অনেকটাই হেল্প করতে পারি। তো যে মুহূর্তে দেখা যায় হাজব্যান্ডের কাজকাম কম থাকে কিংবা একটু টানটান থাকে সংসারে, সেই সময় কিন্তু আমার টাকাগুলো আমি কাজে লাগাই। তো এরকমভাবে একটু মেনে গুছে চলি দুজনা বলে অনেক সুন্দরভাবে সংসারটা চলে। তো অনেকেই হয়তো আমাকে বলে যে তোমার তো এত কিছু আছে, এত জমি আছে, এই আছে সেই আছে। তো কি জানো তো, জমি থাকলেই কিন্তু সেখান থেকে যে খাওয়া হবে এর কোনো মানে নেই। জমি আছে তো জমি আছে, কি হয়েছে? তো জমিতে তো আর চাষবাস হয় না, জমিতে হয়তো দুটো মাছ আমরা করে থাকি। আর তা নয় সুবিধা অসুবিধা পড়লে পুকুরটা লিজ দিলাম, এই আর কি। তো যাই হোক, নিজেদের ইনকামের উপরেই কিন্তু সব কিছু আমাদের নির্ভর করে। বিশেষ করে জানো তো এখন দুটো বাচ্চা, এদের পিছনে এতই বেশি খরচ। ছোটোটার স্কুলে ভর্তি করার আগে 10 বার আমাকে ভাবতে হচ্ছে কি করব। একটা বাচ্চা হলে কিন্তু যেভাবে সেভাবে মানুষ হয়েই যায়, কিন্তু যখন দুজনার দায়িত্ব পড়ে তখন কিন্তু এরকমভাবে দুজনে আমরা ভাগ করে নিয়েছি। তো অনেক জামা কাপড় এলোমেলো হয়ে আছে, এগুলোকে ভাঁজ করে নেব। আর আজকে যা কাচা ধোয়া করেছি সবটাই আমি কিন্তু ছাদে দিয়ে দিয়েছি। তো সেগুলো আবার সন্ধ্যাবেলা তুলে ভাঁজ করতে হবে। আমি না আগে কি করতাম, যে জামা কাপড়গুলো জমিয়ে রাখতাম, পরের দিন সকালে করে ভাঁজ করতাম। আর এই শীত পড়ার পরে জামা কাপড় জমিয়ে রাখা মানে একটা দুটো চেয়ার পুরো ভর্তি হয়ে যায়। আর বাচ্চা কাচ্চা এত বেশি প্যান্ট জামা নোংরা করে, কি বলবো। একবার খুললে নোংরা করুক ইচ্ছায় না করুক, সেটা কিন্তু না কেচে ঘরে তুলতে ইচ্ছে করে না। তো এইভাবে অনেক জিনিসপত্র হয়। আমার দরজার পেছনে আমি কটা হুক লাগিয়েছিলাম, সেখানে কিন্তু হাজবেন্ডের শার্ট, তারপরে যেরকম কলার দেওয়া জিনিসপত্র, ওগুলোকে রেখে দিতাম ঝুলিয়ে। তো এত বেশি জামাকাপড় হয়েছে, সেই দরজাটা না আর খোলা লাগানো যাচ্ছে না, এত ভার হয়ে যাচ্ছে। ভাবছি অনলাইনে আরেক রকম হুক দেখছি, তো ওই হুকগুলো লাগালে দরজার পেছনে অনেক জামাকাপড় ধরে যাবে, আর একটা নিতে হবে। আর বিশেষ করে আমার ঘরে একটা আলনার খুবই বেশি প্রয়োজন। দেখো একটা কাগজের কার্টুনের মধ্যে করে কত জামাকাপড় রেখেছি, ওই ঝুড়িতে আছে, এই ঝুড়িতে, ওই ঝুড়িতে, এরকম করে রাখতে রাখতে আমার ঘরে না একদমই আর জায়গা নেই। তো একটা আলনা নিলে কিন্তু অনেক কিছুই ধরে যেত। তো হাজব্যান্ডকে বলছিলাম যে একটা আলনার খুবই বেশি প্রয়োজন, তো বলছে ধৈর্য ধরে কেনো যে কোনো জিনিস, তাহলে ভালোটা কেনা যাবে। এখন টপ করে কিনলে নর্মাল জিনিস তো কেনাই যেতে পারে। তো আমিও ভাবছিলাম চলো একটু ধৈর্য সহ্য ধরেই কিনবো, ভালো জিনিসটাই নেব। আর আমাদের যেহেতু নোনা এলাকা, এখানে কিন্তু স্টিল লোহায় প্রচণ্ড পরিমাণে জং আসে, যার কারণে নিতে গেলে বারবার চিন্তা করতে হয়। আর কাঠের শোকেজ আলনা নেব, তো ওগুলোর দামও প্রচণ্ড। তো দেখা যাক, বাড়ির একটা গুঁড়ি আছে গাছের, ওটাকে যখন ফাড়াই করবে তখন সুন্দরভাবে না হয় একটা বানিয়ে নেব।
তো ঘরবাড়ির কাজকর্ম শেষ করে রান্নার দিকে আসলাম, স্নান সেরে নিয়েছি। এখন রান্নাটা করব। আজ করব আমি লাউ দিয়ে মাংস। তোমরা হয়তো অনেকেই খেয়েছো, আবার অনেকেই জিজ্ঞাসা করবে লাউ দিয়ে আবার মাংস হয় নাকি। হ্যাঁ গো, প্রচণ্ড ভালো লাগে। তো আজকে মুরগির মাংস দিয়ে করব। অল্প করে মাংস, সেটাকে তো আমাকে 2-3 বেলা চালাতে হবে। তার জন্যই কিন্তু আমি অল্প মাংসের সঙ্গে লাউ ব্যবহার করব, যাতে করে 3 বেলা আমাদের অনায়াসে হয়ে যায়। পেঁয়াজটা লাল লাল করে ভেজে আদা রসুন বাটা দিলাম। আর এখন এই যে অল্প করে কাটা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা ছোট্ট রান আর একটা বাজু। তো একদম টুকরো টুকরো করে কেটেছি, আর লাউগুলো কেটেছি গোটা গোটা করে, যাতে করে নতুন আলু তো সেদ্ধ হতে একটু লেট হবে, লাউগুলো গলে না যায়। একটা হাঁসের ডিম ঈশার জন্য সেদ্ধ বসালাম, হাফ সিদ্ধ হলেই খাওয়াবো। তো মাংসটা অনেক সময় ধরে একটু একটু করে ভাজা করে নিলাম মশলার সাথে। এখন নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আরও সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম। আর অলরেডি এত তেল ছেড়েছে, চর্বিওয়ালা মাংস তো ওই কারণে। তো নতুন আলুগুলো দিয়ে দিলাম। এই বছর আমাদের বাড়ি নতুন আলু এই প্রথম রান্না হচ্ছে। অনেক ভালো লাগে নতুন আলু দিয়ে মাংস। তো মাংসটা আমার ভাজা হয়ে যাওয়ার পরে আলুগুলো একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু লাউ তুলে দিয়েছি। আর এই লাউটা একদমই জালি, কোনো রকম বীজ দানার ভিতরে কিন্তু হয়নি। মাংস আলু লাউ অনেক সুন্দরভাবে কষিয়ে নেব। আর এটা যেহেতু একদম জালি লাউ, তেমন কিন্তু এর থেকে পানি বার হবে না। অল্প একটু কষানো পানি দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দেখো অল্প অল্প পানি যা বার হয়েছে, এটার মধ্যে আলুগুলো সেদ্ধ করে নিতে হবে। আর নতুন আলু তো সেদ্ধ হতে একটু লেট হবে, বেশি সেদ্ধ করব, তা নয় এগুলো রাত্রে কিন্তু আবার শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে। তবে আগেকার আলুর যে একটা টেস্ট পাওয়া যেত নতুন আলুর, এটার মধ্যে সেরকম কোনো রকম স্বাদ আমি পাইনি। তো যাই হোক, সার দিয়ে এখন জিনিসের পুরো 12টা বেজে যাচ্ছে। এত পরিমাণে সারওয়ালা জিনিস আমরা খাচ্ছি, তো কি বলবো। যাই হোক, এটার মধ্যে সবজি মশলা অ্যাড করে দিলাম। এটা হচ্ছে সানরাইজের সবজি মশলা, খেতে দুর্দান্ত লাগে। তো এই সবজি মশলাটা আমার সবথেকে বেশি প্রিয়, আর 5 টাকার প্যাকেটে অনেক থাকে। তো যেহেতু এটা সবজি দিয়ে মাংস করা, ওই কারণে কিন্তু মশলাটা অ্যাড করলাম। এখানে জায়ফল জায়ত্রী আর তার সঙ্গে নিয়েছি একটু সাই জিরে সাই মরিচ। তো এগুলো একসঙ্গে করে বেটে নিচ্ছি, কাঁচা বাটছি, আজকে আর ভেজে গুঁড়ো করে দেবো না। তো শিলটা একটু আর হয়ে বসেছি, তো আর হয়েই বাটনাটা হচ্ছে। এটা সুন্দরভাবে একদম মিহি করে পিষে নিয়ে তারপরেই মাংসের মধ্যে দিয়ে দিলাম। একদম তেল তেল ঝোল উঠেছে, এইবারই নামিয়ে নেব। তার সঙ্গে করব অনেকটা চচ্চড়ি। সিম মিসলি আর মূলো এগুলো সব আমাদের বাড়িতে লাগানো। তো আমাদের যে বাগানটায় সবজি লাগিয়েছে সেটা তোমাদের ঘুরিয়ে দেখাবো একদিন। অনেক রকম সবজি হয়েছে জানো তো, ওখান থেকে আমরা প্রচুর সবজি তুলি। আর যেহেতু আমাদের অল্প ছোট সংসার, খুব বেশি কিন্তু লাগে না, তুলে তুলে আমার ননদদেরকে দেওয়া হয়, আমার মাকে দেওয়া হয়। তো এইভাবে আর কি আমরা রান্না করি। পালং শাকও এনেছিল, অল্প একটু পালং দিয়েছি। আর এগুলো হচ্ছে বড় বড় শীষ পালনের পাতা। তো ঢাকা দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড এখন এসে এখানে দেখো তেল মাখছে, আর আমাকে নাড়ছিল যে সন্ধেবেলা আমার ইউটিউবের টাকা দিয়ে কোথাও একটা ঘুরতে নিয়ে যেতে হবে, খেতে দিতে হবে। তো যাই হোক, আমি বলছিলাম ঠিক আছে চলো, অল্প কিছু দেবো, বেশি দেবো না, কারণ পয়সা জিনিসটা খরচা করতে আমার অনেক মায়া লাগে। এখানে দেখো মাংস নতুন আলু তারপরে হাঁসের ডিম এগুলো ঈশাকে ওর পাপা খাওয়াবে বলে ছোট ছোট করে ভেঙে নিয়েছে। এদিকে চচ্চড়িটাও আমি বানিয়ে নিলাম। সন্ধ্যায় এসছি ছাদের ওপরে গাছগুলোয় পানি দিতে, একদম অন্ধকার হয়ে গেছে। আজ আমার জামা কাপড় তুলতেও একটু লেট হয়েছে, আবার এই গাছগুলোতে পানি দিতেও। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে গিয়ে সবটাই একসাথে করে ভাঁজ করে নেব। সকালের জন্য আর একদমই জড়ো করে রাখবো না, কারণ সকালে রাখলে অনেকটাই আবার খাটনি করতে হয়, কাজকর্ম বেশি থাকে সকালের টাইমে, ওই আর কি। ভেজেগুলো আলাদা করে রাখছি, ওগুলো আমি এখন দড়িতে মেলে দেব। এখানে সিমরানের স্কুল ড্রেস আছে, আগের দিন এটা কেচে দিয়েছিলাম স্কার্ট টিস্কার্টগুলো। তো এগুলোকে ভাঁজ করে তুলে রাখবো, এক্ষুনি তো আর লাগবে না, এগুলো আবার অনেক দিন পরে আবার ব্যবহার হবে। তো যাই হোক, ওটা পরে আমি শোকেজের মধ্যে ঢুকিয়ে নেব, ইস্ত্রি করতে হবে তারপরে আর কি। তো ভিজেগুলো বাইরে নিয়ে বারান্দাটার মধ্যে মেলে দেব। আর সন্ধ্যাবেলা এক্ষুনি যাব আমরা বাজারে, গিয়ে হাজব্যান্ড কি খাই তাকে খাওয়ানো হবে। আর ঈশাকে একটু মোমো খাওয়াবো, তারপরে টুকটাক বাড়ির জন্য কিছু আনা হবে। কি ওইটা? নাকের ডগ। নাকের ডগ? তোমার কি হয়েছে? নাকে সেই অতিরিক্ত পানি ঘটে, তাই ঠান্ডা লেগেছে। তো ঈশার যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর এসছে, তো প্যারাসিটামল বাড়িতে ছিল সেটা খাওয়াচ্ছি। আর তার পাশাপাশি দেখো নাকের একটা ড্রপ, তা বলছে নাকের ডগ এনেছে। এখানে প্যাম্পার্স নিয়ে এসেছি, দুধ
তারপরে কেলগস, তারপরে সিঙ্গারা, চাউমিন নিয়ে আসা হয়েছিল। তো সেইগুলোই আর কি, আর টুকটাক কিছু খাবার টাবার খাওয়া হয়েছে। এটাই হচ্ছে আজ আমার ইউটিউবের টাকায় পার্টি। তো যাই হোক, লক্ষ লক্ষ টাকা হয়তো ইনকাম করি না, কিন্তু যতটুকখানি ইনকাম করি নিজের সংসারটাকে ক্ষুদ্র ক্ষুদ্র যে চাহিদা সবার সেইগুলো পূরণ করার চেষ্টা করি। এটার মধ্যে যে স্বাদ গন্ধ আছে না, এটা হয়তো কখনোই টাকা দিয়েও খরচা করেও পাওয়া যাবে না। তো যাই হোক, একটা থামস আপ এনেছে, ওটা এখন দেবো না, ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এই যে এগুলো ঢেলে নিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। তো চলো, হাজব্যান্ডের গুলো আলাদা করে দিয়েছি, টিফিন বক্সে ভরে নিয়ে দোকান খুলতে চলে গেছে, ওখানে গিয়েই খাবে বলছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। তোমাদের জন্যও না আমার তরফ থেকে অনেক বেশি ভালোবাসা রইল। ধন্যবাদ।